রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে মূলত তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আছে। একটা দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা নির্ণয়, দ্রাব্যতার গুণফল নির্ণয় অথবা পদক্ষেপ পড়বে কি পড়বে না এটা। আর আরেকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন। আর আরেকটি হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী রিলেটেড তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় অথবা শক্তির পরিমাণ নির্ণয় অথবা বর্ণালী, এই বিষয়গুলো থেকে মূলত তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। এর মধ্যে আমি আজকের ক্লাসের এই ভিডিওটাতে দ্রাব্যতার গুণফল থেকে যদি প্রশ্ন আসে সেগুলো কীরকম প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো, এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা বোর্ড প্রশ্ন দিয়েছি। 2018 সালে অভিন্ন প্রশ্ন, মানে বাংলাদেশের সবগুলো বোর্ডে সেম প্রশ্ন হয়েছে। কুমিল্লা বোর্ডে 2016-তে এই প্রশ্নটি আসছে। এখানে কি লিখছে চলো আমরা একটু দেখি। বলছে জিঙ্ক সালফেট একটা দ্রবণ, এই দ্রবণের দুইভাবে পরিচয় দেয়। একটা হচ্ছে দ্রবণের আয়তন কত, আরেকটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কত। এটা একটা পাত্রে আছে, আরেকটি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে, এটাও সেম। এটার আয়তন কত, ঘনমাত্রা কত আমাদেরকে দিয়ে দিছে। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপির মান দিছে। কেএসপি এটা কি? কেএসপিটি মানে দ্রাব্যতার গুণফলের মান। তো আমাকে বলছে প্রথম পাত্রে যৌগের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। এই প্রশ্নটা 3 নাম্বার দিয়ে পরীক্ষায় আসছে। তো এই প্রশ্নটাতে 3 নাম্বার প্রশ্নটাতে মূলত দ্রাব্যতা নির্ণয় অথবা দ্রাব্যতার গুণফল নির্ণয় এরকম প্রশ্ন আসে আর কি। তো এখন চলো আমরা কিভাবে বের করতে হয় দ্রাব্যতার গুণফল এটা শিখি। প্রথম পাত্রে, এই যে প্রথম পাত্রে আমাদের যে যৌগটি আছে এটার নাম হচ্ছে জিঙ্ক সালফেট। তাহলে আমি এই প্রশ্নটার উত্তর করার জন্য প্রথমে জিঙ্ক সালফেটের দ্রবণ মানে অ্যাকোয়াস লিখলাম। অ্যান্ড জলীয় দ্রবণে জিঙ্ক সালফেট আয়নিত হয়ে উৎপন্ন করে জিঙ্ক 2+ আয়ন এবং একই সাথে উৎপন্ন করে সালফেট 2- আয়ন। এখন দেখো জিঙ্ক সালফেটের ঘনমাত্রা বলছে 6 × 10⁻⁴। তাইলে আমি যদি এখানে 6 × 10⁻⁴ এটা জিঙ্ক সালফেটের ঘনমাত্রা ধরি, তাহলে একই পরিমাণ কিন্তু এটা আয়নিত হয়ে 6 × 10⁻⁴ মোলার জিঙ্ক 2+ পাবো, আবার 6 × 10⁻⁴ মোলার সালফেট 2- পাবো। এখানে ঘনমাত্রা যে পরিমাণ মানে এটা একই পরিমাণ আয়নিত হয়ে ওই পরিমাণ জিঙ্ক 2+ আর সালফেট 2- পাওয়া যাবে। এরকম কাজটা কখন করব? যখন আমাদেরকে ঘনমাত্রা দিয়ে দিবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত ভাই? জিঙ্ক 2+ এর ঘনমাত্রা হচ্ছে এই মানটি 6 × 10⁻⁴ মোলার। আবার সালফেট আয়নের ঘনমাত্রা কত? সালফেট আয়নের ঘনমাত্রা হচ্ছে 6 × 10⁻⁴ মোলার। দেখো আমি জিঙ্ক 2+ এর ঘনমাত্রা পেয়ে গেছি, সালফেট 2- এর ঘনমাত্রা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কেএসপির মান। তো এখন কেএসপি সমান আমরা কি জানি? দেখো কেএসপি বলতে বোঝায় সম্পৃক্ত থাকা অবস্থায় এখানে যে আয়নগুলো আছে এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। তার মানে এখানে জিঙ্ক 2+ আয়ন আছে আমার কাছে একটি, তাহলে আমি একটি জিঙ্ক 2+ আয়ন লিখব। আমার কাছে সালফেট 2- আয়ন আছে একটি, তাহলে আমি একটি সালফেট 2- আয়ন লিখব। জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা কত? ঘনমাত্রা হচ্ছে 6 × 10⁻⁴। আবার সালফেট মূলকের ঘনমাত্রা কত? 6 × 10⁻⁴। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই 6 × 6 তার মানে 36, 10⁻⁴, 10⁻⁴, তার মানে 10⁻⁸। এখানে মোল পার লিটার ছিল, মোলার মানে মোল পার লিটার, এখানে মোল পার লিটার। এটাকে যে স্কোয়ার করি মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। এই হচ্ছে কেএসপি এর মান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবার বলছি, যেগুলোর ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া থাকে তাদের ক্ষেত্রে কেএসপি এর মান বের করা একদম সহজ। একদম সহজ কেন বলছি? কারণ ওই মানটা আমরা এখানে নিয়ে আসলে আয়নগুলোর ঘনমাত্রা পেয়ে যাব। আর কেএসপি হচ্ছে যতগুলো আয়ন থাকবে তাদের মোলার ঘনমাত্রার গুণফল থেকে আমরা কেএসপি বের করব। আশা করি সবাই ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নটা বুঝবো। খ নাম্বার প্রশ্নে কি বলছে চলো খ নাম্বার প্রশ্নটা বুঝার চেষ্টা করি। এখানে কি বলছে? বলছে প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্রের দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে কোনো অদক্ষেপ সৃষ্টি হবে কি না বিশ্লেষণ করো। দেখো, যখন দুইটা পাত্রের দ্রবণকে আমরা মিশ্রিত করব তখন অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা ডিপেন্ড করবে
ওই মিশ্রিত দ্রবণের KIP এবং KSP এর মানের উপর। দেখো আমি আবার বলছি, যখন তোমাদেরকে এরকম একটা প্রশ্ন করবে যে এখানে অধক্ষেপ পড়বে কি পড়বে না, সেই ক্ষেত্রে তোমরা প্রথমে মিশ্রিত দ্রবণের KIP কত বের করতে হবে, মিশ্রিত দ্রবণের KSP কত বের করতে হবে, যৌগটির যেটির অধক্ষেপ পড়বে। এরপর যদি KIP এর মান KSP এর মানের চেয়ে বেশি হয় তখনই শুধুমাত্র অধক্ষেপ পড়বে। তাহলে আমাদেরকে জানতে হবে এখানে মিশ্রিত করার পর কি হয়। চলো আমি দেখি, আমি জিঙ্ক সালফেট নিলাম, তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করছি। জিঙ্ক সালফেট নিলাম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। দেখো যারা বিক্রিয়া পারো না, বিক্রিয়া একদম ভয় পাবে না, বিক্রিয়া সহজ, একটু সিস্টেমেটিকলি টেকনিক্যালি জানতে হয়। দেখো এখানে জিঙ্ক মনে মনে প্লাস, সালফেট মনে মনে মাইনাস, সোডিয়াম মনে মনে প্লাস, OH মনে মনে মাইনাস। তাহলে প্লাস মাইনাসের সাথে বিক্রিয়া করবে, তার মানে জিঙ্ক আর OH মিল উৎপন্ন করবে জিঙ্ক হাইড্রোক্সাইড, আর সোডিয়াম আর সালফেট মিল উৎপন্ন করবে সোডিয়াম সালফেট। আমরা যদি সমতা সাধন করতে চাই, যেহেতু OH দুইটি, এটার আগে 2 দিতে হবে, তাহলে সমতা সাধনের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে জিঙ্ক সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এগুলো মনে মনে যেহেতু দেখাইতে হয় না, জিঙ্ক সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে এখানে যে মিশ্রিত করলে বলছে, মিশ্রিত করলে দুটি যৌগ পাওয়া যায়, একটা জিঙ্ক হাইড্রোক্সাইড আর একটা সোডিয়াম সালফেট। প্রশ্ন হচ্ছে কোনটির অধক্ষেপ পড়বে কি পড়বে না আমরা বের করব। এটা কিন্তু প্রশ্নেই বলে দিছে, প্রশ্নে বলছে জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP এর মান এত। তাহলে আমি বলছিলাম আমার KSP লাগবে, তো KSP কার দিছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের যেহেতু অলরেডি KSP এর মান দিয়ে দিছে, তাহলে আমার টার্গেট হচ্ছে শুধু কি বের করা, KIP বের করা, বের করে কোনটা ছোট কোনটা বড় সেটা বের করা। তাহলে আমাদের টার্গেট কি, আমরা টার্গেট নির্ধারণ করছি কিভাবে, প্রশ্নে যেটির KSP দিছিল সেটারই কি করতে হবে, KIP বের করতে হবে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP দিছে বিদায় জিঙ্ক হাইড্রোক্সাইডের KIP বের করার কাজ শুরু করছি। কিভাবে চলো দেখাচ্ছি। তাহলে যে যৌগটি আমরা সিলেক্ট করছি জিঙ্ক হাইড্রোক্সাইড, আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডকে একটু আয়নিত করব। এটা যদি আয়নিত হয় তাহলে আয়নিত হয়ে দুইটি আয়ন উৎপন্ন হবে, একটি জিঙ্ক 2+ আয়ন উৎপন্ন হবে আর একটি 2OH- কি উৎপন্ন হবে। আমি আবার বলছি, জিঙ্ক হাইড্রোক্সাইড আয়নিত হয়ে জিঙ্ক 2+ আর 2OH- উৎপন্ন হবে। তাহলে আমি যদি KIP বের করতে চাই, KIP এটা বের করতে চাই কিভাবে, যতগুলো আয়ন আছে আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। জিঙ্ক 2+ আয়ন আছে একটি, এই জন্য জিঙ্ক 2+ এর মোলার ঘনমাত্রা একটি নিছি। দেখো স্যার যে মোলার ঘনমাত্রা বলছি, মোলার ঘনমাত্রা মানে জিঙ্ক লিখে তৃতীয় বন্ধনী দিলে তার মোলার ঘনমাত্রা বোঝায়, ইনটু। এখন OH- কয়টি, OH- দুইটি, এখানে একটা OH-, এখানে একটা OH-, OH- গুণ করলে OH- স্কয়ার হয়ে যাবে। তাহলে বিষয়টা কেমন হচ্ছে আমরা আবার একটু দেখি, খেয়াল করো। জিঙ্ক হাইড্রোক্সাইড এটি যখন আয়নিত হয়, আয়নিত হয়ে জিঙ্ক 2+ এবং 2OH- আয়ন উৎপন্ন করে। যে দুইটি আয়ন উৎপন্ন করে আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল হচ্ছে KIP। এখানে জিঙ্ক একটা লিখছে, এখানে OH দুইটা বিদায় স্কয়ার দিচ্ছে, আশা করি বুঝতে পারছো। তবে বিষয় হচ্ছে এই পুরো আয়নের ঘনমাত্রাগুলো আমাদের লাগবে মিশ্রণের পরে, মিশ্রণের পরে। তাহলে চলো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, আমরা আমাদের টার্গেটের কাজগুলো করে ফেলি। আমাদের টার্গেট কি, প্রথম টার্গেট হচ্ছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কি করা, বের করা। আমি একটু এটা মুছে দিচ্ছি, তোমরা কিছু মনে করিও না। আমরা এখানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা বের করব। এখন জিঙ্ক 2+ এর ঘনমাত্রা স্যার কিভাবে বের করব, বের করার জন্য আমি জিঙ্ক 2+ এর মিশ্রণের পূর্বে ঘনমাত্রাকে M1 ধরছি, মিশ্রণের পূর্বে আয়তনকে B1 ধরছি, মিশ্রণের পরে ঘনমাত্রাকে M2 ধরছি, মিশ্রণের পরে আয়তনকে B2 ধরছি। তাহলে জিঙ্ক 2+ এর দুইটা মান নিয়ে হিসাব হবে, একটা হচ্ছে মিশ্রণের পূর্বে আয়তন আর ঘনমাত্রা হচ্ছে M1 B1, মিশ্রণের পরে আয়তন আর ঘনমাত্রা হচ্ছে M2 B2। তাহলে আমার কি দরকার, আমার দরকার জিঙ্ক 2+ এর ঘনমাত্রা। ঘনমাত্রা কিন্তু দুইটি, একটি M1 আর একটি M2। M2 হচ্ছে মিশ্রণের পরে, তো মিশ্রণের পূর্বে কত ছিল, চলো সেটা হিসাব করি। M2 সমান M1 ইন্টু V1 ডিভাইডেড V2। ভাই দেখো এটা সিম্পল একদম।
জিঙ্ক 2+ এর মিশ্রণের পূর্বে যে এখানে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা হচ্ছে এই ঘনমাত্রাটা। আবার বলছি জিঙ্ক সালফেট দ্রবণে ঘনমাত্রার মান যেটি আছে এটি জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বলা যাবে, সালফেট 2- এর ঘনমাত্রা বলা যাবে। আমি জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বলছি মিশ্রণের পূর্বে 6 × 10⁻⁴, এই যে লিখছি 6 × 10⁻⁴ ইন্টু V1 আয়তন। মিশ্রণের পূর্বে জিঙ্ক 2+ এর আয়তন ছিল শুধু 50 মিলিলিটার, এই শুধু 50 লিখছি। তাহলে মিশ্রণের পূর্বে মানে যখন জিঙ্ক সালফেট একা একা ছিল। এখন মিশ্রণের পরে মানে কি, জিঙ্ক সালফেটকে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিক্স করছো যখন কি হয়েছে, এই 50 মিলিলিটার এই 40 মিলিলিটারের সাথে মিশে গেছে। 50 মিলিলিটার 40 মিলিলিটার মিশে কত হয়ে গেছে, 90 মিলিলিটার হয়ে গেছে। তাহলে উপরের এই মানগুলোকে গুণ করে 90 দিয়ে ভাগ করলে দেখো তো M2 এর মানটি কত আসে ভাই। M2 এর মানটি কত আসে আমরা একটু দেখতে চাই। এখানে M2 এর মানটি আসবে, আমি একটু দেখে বলছি তোমাদেরকে। M2 এর মানটি আসবে 0.0222, তাহলে 0.0222 মোলার, এই হচ্ছে M2 এর মান। তাহলে দেখো আমি কিন্তু জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা কি পেয়ে গেছি। সরি, M2 এর মান হবে 3.33 × 10⁻⁴, 3.33 × 10⁻⁴ মোলার। আচ্ছা, এটা জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আসছে। এবার আসো আমরা এরপরের অংশটা একটু দেখি। এরপরের অংশ হচ্ছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা যেভাবে বের করছো ঠিক একইভাবে OH- এর ঘনমাত্রা তোমাকে বের করতে হবে। তো OH- এর ঘনমাত্রা আমরা কিভাবে বের করব স্যার? চলো OH- এর ঘনমাত্রা কিভাবে বের করতে হয় সেটাও দেখাই। OH- আয়ন, তাহলে OH- আয়নের আমি কি এটা মুছতে পারবো? আমি কি এটা মুছে দিব? হ্যাঁ, এই মানটা এখানে লিখে ফেলি। জিঙ্ক 2+ এর মান হচ্ছে 3.33 × 10⁻⁴। এরপর OH- এর মানটা একই প্রসেসে বের করব। তাহলে OH-, আর এগুলোকে যেহেতু 1 2 ধরে ফেলছি, তাহলে এবার আমরা চাইলে প্রাথমিক অবস্থাটাকে 3 ধরতে পারি আর শেষ অবস্থাটাকে 4 ধরতে পারি। ঠিক আছে, এটা জাস্ট ধরার বিষয়, তুমি চাইলে সবসময় একই রকমও ধরতে পারো, এটা সমস্যা নেই। তাহলে এখান থেকে M2 এর মানটা বের হবে। তাহলে এটা হবে M3, V3, এটা হবে V4। মানগুলো কীরকম হবে স্যার? অ্যাকচুয়ালি মানগুলো তো হবে OH- এর প্রাথমিক অবস্থায় আয়তন আর ঘনমাত্রা এখানে বসাবো, মিশ্রণের পরের আয়তনটা এখানে বসাবো। চলো OH- কোথায় আছে একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে OH- আছে। তাহলে মিশ্রণের পূর্বে আয়তন হচ্ছে 40 মিলিলিটার, মিশ্রণের পূর্বে ঘনমাত্রা হচ্ছে কি 0.05 মোলার। তাহলে আমরা 0.05 মোলার এটার সাথে 40 গুণ করছি। গুণ করার পর দেখো B4 কিন্তু উভয় দ্রবণকে মিশ্রিত করার পর আয়তন। তাহলে এখানে আমরা যদি 40 মিলিলিটারের সাথে 50 মিলিলিটার যোগ করে দিই, 40 আর 50 যোগ করলে কত আসে ভাই? 90। তাহলে দেখো উপরের এই মানগুলো গুণ করে যদি 90 দিয়ে ভাগ করি, M4 এর একটা কি আসবে, মান আসবে। ওই মানটাই আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম 0.0222 মোলার। তাহলে দেখো M4 এর মান আসছে 0.0222 মোলার। এটাকে স্কোয়ার করতে হবে। তোমাদের যাদের ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারে এই দুইটা মান ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা একটা KIP এর মান পাবো। চলো সেই KIP এর মানটা কত পাবো আমরা একটু এক পলকে দেখে ফেলি, যেহেতু এটা আমাদের কাছে এখানে KIP এর মানের একটা হিসাব আছে। এটা আসবে 3.33 1.64 × 10⁻⁷ আসবে, 1.64 × 10⁻⁷। দেখো তাহলে এখন KIP এর মান আসছে 1.64 × 10⁻⁷।
আর কে এস পি এর মান হচ্ছে 1 ইন্টু 10^17। চলো দুইটা পাশাপাশি রাখি। কে আইপি হচ্ছে এটি, একই যোগের কে এস পি হচ্ছে 1 ইন্টু 10^17। এবার তোমরা নিজেরা কম্পেয়ার করো কে আইপি এবং কে এস পি এই দুইটার মান থেকে কোনটার মান বড়। কম্পেয়ার করার নিয়ম কি, এটা 10^17, এটা 10^7, তার মানে এটার তুলনায় এটা প্রায় 10^10 গুণ কি আছে, বড় আছে। আর স্যার শুরুতেই বলছিলাম যদি আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইডের কি পড়বে, পদক্ষেপ পড়বে। তাহলে শুরু থেকে আমি একটু সামারি করে দিচ্ছি বিশদ করে, যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমাদেরকে দুইটা যৌগ দিবে, এই যৌগদ্বয়কে মিশ্রিত করার পর কোন একটি নির্দিষ্ট যৌগের অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা বের করতে বলবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ওই যৌগগুলো প্রাথমিক অবস্থায় যে মানগুলোতে ছিল, যেমন এই যৌগটি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রাথমিক অবস্থায় যে মানগুলো ছিল এগুলো হচ্ছে তাদের প্রাথমিক অবস্থায় আয়তন, আর প্রাথমিক অবস্থায় কি বুঝাবে, ঘনমাত্রা বুঝাবে। এখানেও সেম, প্রাথমিক অবস্থায় আয়তন বুঝাবে, প্রাথমিক অবস্থায় কি বুঝাবে, ঘনমাত্রা বুঝাবে। এখন এদেরকে যখন মিশ্রিত করব, মিশ্রিত করার পর অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা বের করতে গেলে মিশ্রণের পরে তাদের ঘনমাত্রা কি করতে হবে, যৌগটির ঘনমাত্রা বের করতে হবে। যেমন এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মিশ্রণের পরে বের করতে হচ্ছে, তাহলে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে M1V1 = M2V2। এখান থেকে M2 এর মানটা বের করলে বা M4 এর মান বের করলে মান চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা একটু কম বুঝছো, যাদের কাছে একটু ডাউট লাগছে, তাদের জন্য আমি আরেকটি প্রবলেম সলভ করে দিব, যেহেতু এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসেই, কেমন। তো সেই জন্য আমি আরেকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। এই প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্নটার দিকে একটু সবাই খেয়াল করো। এখানে বলছে পাত্র এ, পাত্র বি এবং পাত্র সি, এ পাত্র আর বি পাত্রের দ্রবণকে যদি আমরা যোগ করে দিই, যোগ করার পর তাদের কোনো অদক্ষেপ পড়বে কি পড়বে না, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আগের মতোই কিন্তু ঘুরে ফিরে দেখো কি বলছে, কিছু ইনফরমেশন দিছে। বলছে উদ্দীপকের এ পাত্রের লবণটির দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। এই যে দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলছে। খ নাম্বারে বলছে উদ্দীপকের সি পাত্রে MY2 এর অদক্ষেপ পড়বে কিনা তা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তাহলে এবার আসো, প্রথমে স্যার তোমাদেরকে দ্রাব্যতার গুণফল কিভাবে বের করতে হয় সেটা একটু দেখাই। কিসের দ্রাব্যতার গুণফল, এ পাত্রে যে আছে, এ পাত্রে আছে Mn2, তাহলে Mn2 এই যৌগটি যদি আয়নিত হয়, M আয়নিত হয়ে উৎপন্ন হবে M2+, N আয়নিত হয়ে উৎপন্ন করবে N-। N কয়টি আছে, 2টি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি যদি মনে করি যে Mn2 এই যৌগটিতে Mn2 এর দ্রাব্যতা S, স্যার এখন দ্রাব্যতার কথা কেন বলতেছেন, আগে তো এটা বলেন নাই, আগে ঘনমাত্রা, আগেরটা ঘনমাত্রা ছিল, এখন প্রশ্নে কি দিছে, দ্রাব্যতা দিছে। আমি যদি এটা দ্রাব্যতাকে S মনে করি, তাহলে এখানেও S হবে, এখানেও S হবে, তবে এটার আগে 2 থাকা, এটা কি হবে, 2S। ফলে M2+ এর ঘনমাত্রা দাঁড়াবে, M2+ এর ঘনমাত্রা দাঁড়াবে S, আর N- এর ঘনমাত্রা দাঁড়াবে 2S। ফলে তোমরা যে দ্রাব্যতার গুণফলের মান কিছুক্ষণ আগে বের করছিলা, দ্রাব্যতার গুণফল সমান ছিল উৎপন্ন আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে M2+ আছে একটি, আর N- আয়ন আছে কয়টি, 2টি। এই তাহলে M2+ যে আছে তার ঘনমাত্রা হচ্ছে S, আর N- এর ঘনমাত্রা হচ্ছে কি, 2S², ইকুয়াল ক্যালকুলেশন করলে মানটা আসবে 4S³। এই 4S³ ভাইয়া কিসের মান, এটা KSP এর মান। তাহলে আমরা KSP এর মান পেয়ে গেছি 4S³। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখান থেকে এসটা কিসের মান, এই এসটা হচ্ছে দ্রাব্যতার মান 0.0002। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি 4 × 0.0002 কিউব, এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। তাহলে দেখো প্রসেসটা কিন্তু হুবহু আগের মতোই আছে। আগেরটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে
আগেরটাতে সরাসরি ঘনমাত্রাগুলো ছিল, এখন এটাতে দ্রাব্যতা দিছে, ওই দ্রাব্যতাকে এস ধরে আমি কি করছি, মানটা বের করছি। তাহলে এই প্রশ্নটা শেষ আমাদের। এখন খ নাম্বারে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই যে আমি এখানে দেখাইছি হিসাবটা এখানে আছে, এই যে মানটা 3.2 × 10⁻11 আসবে। এখন অদক্ষেপ পড়বে কি পড়বে না, এটার প্রসেস কি? এটার প্রসেস হচ্ছে, স্যার বলছি প্রথমে প্রথম পাত্রের দ্রবণ আর সি পাত্রের দ্রবণ দুইটাকে মিক্স করে দিব। মিক্স করলে এটার প্লাস এটার মাইনাসের সাথে, এটার মাইনাস এটার প্লাসের সাথে যুক্ত হবে। এই জন্য এম এর সাথে ওয়াই যুক্ত হই My2, আর এক্স এর সাথে এন যুক্ত হই উৎপন্ন করছে কি এক্সএন। এখন কোনটির অদক্ষেপ পড়বে কি পড়বে না বের করব, My2 নাকি এক্সএন। এটার জন্য প্রশ্নে দেখতে হবে, প্রশ্নে কার KSP দেওয়া আছে দেখতে হবে। দেখো তো ভাই, My2 এর কি দেওয়া আছে, KSP দেওয়া আছে। যেটার KSP দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করা শুরু করব। তার মানে এখানে My2 উৎপন্ন হয়েছে, এক্সএন উৎপন্ন হয়েছে, বাট আমরা কাজ করব কাকে নিয়ে, My2 কে নিয়ে। কেন? কারণ My2 এর কি দিছে, KSP দিছে। ফলে My2 এটা যদি আয়নিত হয়, M আয়নিত হয়ে উৎপন্ন করে M2+, Y আয়নিত হয়ে উৎপন্ন করে কি Y-। তাহলে আমাদের কাজ কি, M2+ এর ঘনমাত্রা বের করা আর Y- এর ঘনমাত্রা বের করা। জাস্ট এই কাজটা করতে পারলেই কাহিনী শেষ। দেখো সূত্র সেম, এই M2 এখানে আমরা কি করছি, ঘনমাত্রাটা বের করছি মিশ্রণের পরে। ঠিক সেমভাবে অন্যটির ক্ষেত্র Y- এর ক্ষেত্র আমরা মিশ্রণের পরে তার কি করছি, ঘনমাত্রাটা বের করছি। ঘনমাত্রা বের করে ওই যে সূত্র আইপি বের করার, উৎপন্ন আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল ঘনমাত্রার মানগুলো বসাই দিছি, বসাই দিলে KSP চলে আসছে। এখন KSP এর KIP চলে আসছে, এটা KIP, এটা KIP আর KSP ছিল এটা। তাহলে KSP আর KIP যদি তুলনা করো, দেখো ভাই এটা ইনভার্সের ভ্যালুটা সেম। ফলে এই ডিজিট দিয়ে কি করতে হবে, চেক করতে হবে। 1.85 এর চেয়ে 4.8 অনেক বড়, তার মানে KIP এর মান KSP এর মানের চেয়ে বড়। আর স্যার বলছে KIP যদি বড় হয় তাহলে পদক্ষেপ করবে। দেখো আমি আবার বলছি, এই সিস্টেমটা একদম ইজি। সেটা হচ্ছে মিশ্রণের পূর্বে তাদের ঘনমাত্রা কি ছিল, আয়তন কি ছিল, এটা দেখবা। মিশ্রণের পরে তাদের ঘনমাত্রা কত বের করতে হবে, আয়তন, দুটার আয়তন যোগ করে দিলে মিশ্রণের আয়তন বের হয়ে যাবে। আশা করি তোমরা এখন থেকে দ্রাব্যতার গুণফলের প্রবলেমগুলো পারবে। আমি পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যার উপর একটা কি করব, একটা ক্লাস দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।